তাহলে শুনুন, আজ আমি কেন সুন্দরী মেয়েকে বিয়ে করতে চাই, আপনাকে বউয়ের অধিকার কেন দিতে চাইনি। কেন? সাদিয়া নামে যে মেয়েটা আপনাকে আজে বাজে কথা বলেছে, সে আসলে ছিল আমার গার্লফ্রেন্ড। ছিল নাকি এখনো আছে? আগে ছিল, এখন নেই। এখন কি হয়েছে? তার সাথে আমার সম্পর্ক শেষ হয়েছে 6 মাস যাবত। কেন? সে অনেক খারাপ চরিত্রের একটা মেয়ে, আমার বিশ্বাস নিয়ে সে খেলা করেছে। ও, কি করছিল সে? আমি তাকে অনেক ভালোবাসতাম, তার জন্য বলতে পারেন পাগল ছিলাম। বাবা মার বিরুদ্ধে গিয়ে তাকে আমি বউ করার জন্য পাগল হয়ে গেছিলাম। তারপর? আমার বাবা মা ও বন্ধুরা সবাই মিলে সাদিয়ার নামে অনেক কথা বলতো, আর তার চরিত্র ভালো না, এসব কথা মেয়েদের সম্পর্কে করা উচিত না। তারপরেও আমি কারো কথা বিশ্বাস করিনি, শুধু সাদিয়াকে বিশ্বাস করতাম বলে। তারপর কি হলো? একদিন নিজের চোখে তার চরিত্র প্রমাণ পেয়ে গেলাম। তারপর থেকে তার কথা মনে পড়লে শুধু ঘৃণা আসে। এত খারাপ মেয়ে মানুষ হয় সে। কি এমন করেছিল? একদিন নাইম আমাকে ফোন করে পার্কে যেতে বলে আমি পার্কে যাই, গিয়ে দেখি সাদিয়া একটা ছেলে কোলে বসে, ছেলেটা খুব বাজেভাবে পাগলের মতো চুমু দিচ্ছে। চিচি, বিয়ের আগে এমন কাজ? সে আমার গার্লফ্রেন্ড ছিল, আমি কখনো তার হাতও ধরিনি, আর সে অন্য একটা ছেলের সাথে নোংরামিভাবে বাজে কাজ করতেছে। তাহলে বুঝুন কতটা একটা খারাপ চরিত্রের মেয়ে সে। সে বউ হতে চাইতো আমার, আর সে নোংরামি করছে অন্য একটা ছেলের সাথে। এমন মেয়ে কোনোদিনও বউ করা যায় নাকি বলুন। আচ্ছা, তারপর কি হলো? সে আমায় দেখে আমার পা জড়িয়ে ধরলো, কিন্তু আমি সব সহ্য করতে পারি, কিন্তু চরিত্রহীন মানুষকে আমি সহ্য করতে পারি না, আর তাকেও আমি সহ্য কি করে করবো বলো। তার কথা মনে পড়লে সেই পার্কের দৃশ্যটা মনে পড়ে, কিভাবে পারলো পাগলের মতো করে ওই ছেলেটাকে কিস করতে। আপনার সাথে খুব খারাপ হয়েছে। আসলেই বিশ্বাস জিনিসটাই হলো আসল। কারো প্রতি বিশ্বাস না থাকলে তাহলে আর ভালোবাসা থাকলো কিভাবে? ঠিকই বলেছেন। তারপর আমি খাওয়া দাওয়া শেষ করে খাটে বসে টিভি দেখতে শুরু করলাম। তোরই সব কিছু গুছিয়ে নিয়ে আয়নার সামনে বসে চুলগুলো কেমন জানি করছে। কিছুক্ষণ পর তোরই আমার সামনের দিকে তাকিয়ে বলল, আচ্ছা ভাইয়া, সাদিয়া না হয় আপনার বিশ্বাস নষ্ট করেছে, কিন্তু আমি তো আপনাকে আমার স্বামী হিসেবে মানিও, অনেক ভালোবাসি। তাও আমায় একটু ভালোবাসা বা বউয়ের অধিকার দেন না কেন? সত্যিটা শুনলে কষ্ট পাবেন তাই তো। না, পাবো না, বলুন। সেদিন পার্কে সাদিয়াকে বলেছিলাম যদি কখনো আমি বিয়ে করি, তার থেকেও সুন্দরী মেয়েকে বিয়ে করব, কারণ সে সবসময় রূপের বাহার করত। কিন্তু বাবা মা আমাকে জোর করে আপনার সাথে বিয়ে দেয়। এর জন্য আমি সাদিয়ার কাছে হেরে যাচ্ছিলাম। সাদিয়া তো এর জন্য কয়েকদিন আমাকে অনেক কথাও শুনিয়ে দিয়েছে। তোরই কিছুক্ষণ চুপ থেকে আমার দিকে তাকিয়ে রইল। আচ্ছা ভাইয়া, আমি আপনার জীবনে এসে আপনার বড় একটা ক্ষতি করে ফেলেছি, তাই না? এই আপনি কান্না করছেন কেন? বলুন না প্লিজ। আমি আপনার জীবনে এসে তার কাছে আপনাকে ছোট করে ফেলেছি, তাই না? তেমন কিছু না, বাদ দেন না ওইসব কথা। দেখেছেন আমি কত স্বার্থপর মানুষ। নিজের স্বার্থের জন্য আপনার জীবনটা নষ্ট করতে একবারও ভাবি নাই। এই না, আপনি এইসব দোষ নিজের উপর নিচ্ছেন কেন? নিজের ওপর নিচ্ছি না, যেটা সত্যি সেটাই বলছি। আমি অনেক স্বার্থপর মানুষ। বললাম তো আগে যা হয়েছে হয়েছে, ওগুলো বাদ দেন। এখন আমার কি করা উচিত বলুন না ভাইয়া? আপনাকে কারোর কাছে ছোট হওয়া আমি যে দেখতে পারবো না। এইভাবে কান্না করলে কিন্তু আমার খুব রাগ ওঠে। এখন বলে দিলাম কিন্তু, কান্না বন্ধ করুন। তোরই কান্না করে যাচ্ছে, এর জন্য নরম মেয়েদের সাথে কোনো কিছু শেয়ার করা যায় না। কীভাবে যে এখন কান্না থামাবো বুঝতেই পারছি না। এর মধ্যে আমার ছোট বোন আমার রুমে আসলো, এসে দেখলো তোরই কান্না করতেছে। তোরই মায়াকে দেখে চোখ মুছতে লাগলো। ভাবি, তুমি কান্না করছো কেন? না তো, কান্না করছি না। ওই তো, তুমি কান্না করছো। না আপু, আমি কান্না করছি না। নিশ্চয়ই ভাইয়া তোমায় আবার বকা দিয়েছে। না না, শুভ ভাইয়া আমায় কিচ্ছু বলে নাই, এমনি মন খারাপ লাগছিল। আমি এক্ষুনি আম্মুকে গিয়ে বলছি যে ভাইয়া তোমায় আবার কান্না করিয়েছে। তোরই কিছু বলার আগে মায়া রুম থেকে বেরিয়ে গেল। এখন তো মায়া গিয়ে আমার আব্বু আম্মুকে আরো ভুল বোঝাবে।
তরি তো আমাকে বিপদে ফেলে ফেললো। মেয়েদের কান্না সবসময় শুধু ঝামলায় টেনে আনে। তার উপর আবার তরি আবার কান্না শুরু করতে লাগলো। দেখলেন, আপনার কান্নার জন্য মায়া আমাকে ভুল বুঝলো। এখন নালিশ করবে আব্বু আম্মুকে গিয়ে। আপনি তো আমাকে পুরো বিপদে ফেলে দিলেন। সরি ভাইয়া। সলি বলে লাভ কি? সবসময় কান্না করতে হয় বুঝি? আগে জানলে আপনাকে কিছুই বলতাম না। তরি চুপ হয়ে গেল। আমি মাথা নিচু করে হাত দিয়ে বসে রইলাম। কিছুক্ষণ পর তরি সেখান থেকে উঠে গিয়ে তার ব্যাগ থেকে একটা ডায়েরি বের করে টেবিলে গিয়ে বসলো। মাঝে মাঝে দেখি ওই ডায়েরিটা নিয়ে কেন জানি কি জানি লেখালেখি করে। মাঝে মাঝে মন চাই দেখি কি এমন লেখা আছে, কিন্তু কারো ব্যক্তিগত জিনিসের জায়গায় হাত দেওয়া ঠিক না, তাই কখনো ধরিনি। ডায়েরিতে কি যেন লিখতে শুরু করলো। একটা হাত দিয়ে চোখের পানি মুছতেছে আর একটা হাত দিয়ে লিখতেছে। কি এমন লিখতেছে, চোখের পানি ফেলতেছে ওইভাবে। প্রায় প্রায় আধ ঘন্টা লেখালেখি শেষ হলো। চোখ মোছামুছি করে খাটে এসে আমার পাশে সে অনেকটা দূরে গিয়েই বসলো আমার থেকে। প্রতিদিন আমার কাছে থাকতে চাইতো, আর আজকে এত দূরে রইলো, কোনো কিছু বুঝতে পারলাম না। আপনি এত দূরে কেন? কাছে আসুন, পড়ে যাবেন তো। সমস্যা নেই, পড়বো না। আমায় নিয়ে ভাববেন না। রাগ উঠাবেন না, আরও এদিকে আসুন বলছি। প্লিজ ভাইয়া, আমায় জোর করবেন না। আমার খুব মাথা ব্যথা হচ্ছে, আমি এখন ঘুমাবো। এই জন্য আপনাকে কিছুই বলতে চাইনি। আমার সত্যি খুব খারাপ লাগছে। সকালে কথা হবে। শুভরাত্রি। বলেই চোখ মুছে নিল। ওর অমন কান্না দেখে মনটা খারাপ হয়ে যাচ্ছে। প্রায় 1 ঘন্টা হয়ে গেল। ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু ঘুম আসছে না। ঘুম আসবে বা কী হবে? এইভাবেই চোখের সামনে একটা মেয়ে যদি কান্না করে নিজের কে কেমন লাগে বলেন? সেটা কি আর বোঝে? তার চোখের পানি ওর কান্নার শব্দে যখন আমার মনটা পুড়ে যাচ্ছে, বুকটা ফিরে যাচ্ছে আমার। হয়তো খুব ভালোবেসে ফেলেছি তাকে, কিন্তু এখন কীভাবে তাকে বোঝাবো? এখন সাদিয়া না, আমি যে এখন শুধু তরিকেই ভালোবাসি। হ্যাঁ, আমি এই কালো তরি মেয়েটাকেই ভালোবাসি, অনেক ভালোবাসি, যার জন্য এখন আমার বুকটা ফেটে যাচ্ছে কান্নায়। গভীর রাত হয়ে গিয়েছে, তখনও আমার ঘুম নেই। তরি ঘুমিয়ে গিয়েছে অনেক আগে। হঠাৎ মনে পড়লো তার ডায়েরিটার কথা। কি এমন লেখা আছে ওই ডায়েরিতে জানার খুব আগ্রহ হলো। অনেকক্ষণ ধরে ভাবছি, শেষে চিন্তা করলাম দেখব যে কি এমন লেখা আছে বিয়ের পর থেকেই। আজ ভেবে তার ব্যাগ থেকে একটা ডায়েরিটা বের করলাম। বের করে টেবিলে গিয়ে বসলাম। ডায়েরিটা একদম নতুন, হয়তো কিছু লেখা শুরু হয়েছে এই কয়েকটা। ডায়েরিটা খুলতে প্রথম পাতায় দেখতে পেলাম, প্রথম পাতায় লেখা আছে অভাগীর কথা। এমন একটা নাম দেখে বেশ অবাক হলাম। কেউ ডায়েরির প্রথম পাতায় এমন করে কথা কেউ লেখে, আমার তো জানা নেই। মেয়েটা কেমন নিজেই নিজেকে অভাগী বলে ভেসে আছে। বোকা মেয়ে, এই যুগে তো মনে হয় দেখিনি। দ্বিতীয় পৃষ্ঠা খুলে পড়তে শুরু করলাম। যতই লেখা পড়ি ততই বুকটা যেন ফেটে যাচ্ছে, চোখ বেরিয়ে গিয়ে পানি পড়ছে। সব শেষে আমার ঠোঁটে কাঁপতে শুরু করলো, আর পড়তে পারছি না। হাত দিয়ে চোখের পানি মুছতে লাগলাম। লেখাগুলো চোখের সামনে ভেসে আসছে আমার। একটা মেয়ে মনের মধ্যে এত কষ্ট লুকিয়ে রাখতে পারে, আমার তো ভেবেই কষ্ট পাচ্ছে। চিঠিতে লেখা ছিল এমন: আজ আমার বাসর রাত। আজ বলতে আজকে রাতেই আমার বাসর রাত হয়েছিল, কিন্তু এখন রাত পেরিয়ে ভোর হয়ে গিয়েছে। একটা মেয়ে একটা বাসর রাতে অনেক স্বপ্ন নিয়ে থাকে। আমারও তেমন স্বপ্নই ছিল। আমার স্বামীর বুকে আমি মাথা রেখে তার সাথে বাসর রাতে গল্প করে বাসর রাতটা কাটাবো। আরও অনেক রকমের স্বপ্ন ছিল আমার, কিন্তু সব স্বপ্ন শেষ করে দিল শুধু আমার এই গায়ের রং। এই কালো রঙের জন্য আমার জীবনে সব স্বপ্ন দেখা সব কিছু ভেঙে গেল। আমি যদি পারতাম এই রংটাকে উঠিয়ে ফেলতাম, কিন্তু সেটা আর পারলাম না। পরের পৃষ্ঠায় বাসরাতে আমার সামনে আমার পাশে, কিন্তু আমার থেকে যেন পাশেও নেই। সে শুয়ে আছে মেঝেতে আর আমি বিছনার উপরে। খুব কষ্ট হচ্ছে আমার জন্য একজন মেঝেতে ঘুমিয়ে আছে এই ঠান্ডার মধ্যে। এখন ফজরের নামাজ পড়তে উঠে দেখলাম সে ঠান্ডায় কাঁপছে, তাই তার শরীরে কম্বল দিয়ে দিলাম। মন চাইছিল তাকে ডেকে বলি, আপনি উপরে গিয়ে ঘুমান, আমি নিচে ঘুমিয়ে পড়ি, কিন্তু সেটা বলার আমার অধিকারও নেই। সে আমায় সরাসরি বলে দিয়েছে সে আমাকে স্ত্রী অধিকার দিতে পারবে না। তারপরের পৃষ্ঠায় অবশ্য আমি নিজে জানতাম সে আমাকে বিয়ের আগের থেকে পছন্দ করে না। যখন আমি এই বাড়ির বউ হয়ে আসি তখন তার প্রমাণও পেয়ে যাই সাথে সাথে। প্রতিটা মেয়ের
প্রতিটা মেয়ে হয়তো বাসর রাতে নিয়ে টেনশন করে থাকে তার স্বামীর সামনে কীভাবে লজ্জায় কাটিয়ে কথা বলবে, কিন্তু আমার হয়তো সেটা হয়ে গেলো তার উল্টা। আমি বাসর ঘরে বসে আছি, শুনতে পাচ্ছিলাম বাইরে আমাকে নিয়ে ঝগড়া ঝামেলা চলতেছে। আমি তার জীবনটা নষ্ট করে ফেলেছি এমন কথা বলছে আমার স্বামী। আমার শুধু তখন একটাই টেনশন হচ্ছে, সে এসে আমায় মারবে না তো আবার। এগুলো কথা ভাবতে ভাবতে আমার হাত পা ভয়ে কাঁপতে শুরু করেছে। আমার শুধু এখন একটাই টেনশন হচ্ছে, এখন যদি সে আমার রুমে এসে আমাকে মারতে শুরু করে তাহলে আমি কি করব? আমি তো কাউকেই চাই না, কেউ কি আমাকে তার মারের হাত থেকে বাঁচাতে আসবে কিনা, এগুলোই ভেবে আমার ভয়ে আমার হাত কাঁপতে লাগলো। তারপরে পৃষ্ঠায় লেখা, অনেক রাত করে আমার স্বামী আমার রুমে এলো। আমি ভয়ে ছিলাম কি হবে আমার উপর। আমার হাত পা ঠান্ডা হয়ে ভয়ে কাঁপতেছে। অনেকের কাছে শুনেছি স্বামীরা তাদের উপর অনেক অত্যাচার করে। আমি তো আবার কালো, তাহলে কি আমায় দেখে হয়তো রেগে আরো বেশি করে অত্যাচার করবে, গায়ে হাত তুলবে। কিন্তু যেমন ভয় পেয়েছি তেমন কোনো কিছু হলো না। সে এসে আমার উপর একটু গরমভাবে কথা বলল, তেমন খারাপ দেখে তাকে মনে হলো না। খুব ইচ্ছে হচ্ছিল তার পায়ে ধরে সালাম করতে, কিন্তু কয়েকবার মনের সাহস এনেও তাকে সাহস করে সালাম করতে পারলাম না। এই কথাগুলো শুনে আমার খুব হাসি পাচ্ছিল। আমায় বলল তাকে শুভ ভাইয়া বলে ডাকতে। হয়তো সে রাগ করে এই কথা বলেছে, কিন্তু আমার কাছে শুনতে খুব ভালো লাগতেছিল। কিন্তু একটা জিনিস খুব খারাপ লাগলো নিজের কাছে, আমার সাথে সে বিছনার উপর শুয়েনি, সে শুয়েছে মেঝেতে। আমায় কড়াভাবে বলে দিয়েছে তার উপর দরদ বা মায়া না দেখাতে। এই কারণে বলতেও পারছি না তাকে উপরে শুইতে। আমার স্বামী মানে শুভ্র ভাইয়া আমার সামনে এখনো মেঝেতে শুয়ে আছে। খুব সুন্দর লাগতেছে তাকে ঘুমন্ত অবস্থায়। আমি তো কবুল বলার সাথেই তার প্রেমে পড়ে গিয়েছি। হয়তো এটাই স্বামীদের মধ্যে টান, এটাই হয়তো স্বামীর স্ত্রীর টান। কিন্তু এখন তাকে দেখে আরো বেশি প্রেমে পড়ে গেলাম। মন চাচ্ছে নিচে নেমে তার বুকের মধ্যে গিয়ে তাকে তার বুকের উপর আমি শুয়ে থাকি। সে ভাগ্য হয়তো আমার নেই। তারপরে পৃষ্ঠায় লেখা, হয়তো আমার লেখাগুলো শুভ্র ভাইয়া আপনি কখনো পড়বেন না, আর পড়লেও আমি তখন হয়তো বেঁচে থাকবো কিনা চাই না। জানেন ভাইয়া, আমার না খুব ইচ্ছে হয় আমার স্বামীর সাথে ঘুরতে যাব। গভীর রাতে তার বুকে মাথা রেখে আকাশের চাঁদ দেখব। প্রতিদিন তার বুকে মাথা রেখে ঘুমাবো। তার সাথে বৃষ্টিতে ভিজবো, খুনসুটি ঝগড়া করব। সে আমার সাথে ঝগড়া করে একটা পাপ্পি দেবে। আমি তাকে বাধা দেবো আর পাপ্পিগুলো উপভোগ করব। হঠাৎ করে জোরে ধরে আমাকে রাগিয়ে দেবে, আমিও তাকে রাগ দেখাবো। মাঝে মাঝে এক দুটা কামড়ও দেব, তবে আমার কামড় দেওয়াগুলো অনেক ভালো লাগবে। সে যখন চাইবে আমাকে আদর করবে, আমি কিচ্ছু বলবো না। অবশ্য প্রথম প্রথম বাধা দেব, সে আমাকে জোর করে আদর করবে। কিন্তু আমার পোড়া কপালে এই সুখ হলো কিভাবে? পিতার বাড়িতে প্রতিদিন বকাবকি, কত রকমের গালি। একদিন তো আমাকে লাঠি দিয়ে খুব মারছিল। আমি খুব ব্যথা পেয়েছি, মনে হচ্ছিল চিৎকার করে কান্না করে, কিন্তু তাও পারিনি। এমন কপালে আর কয়টা অভাগী থাকে বলুন? আপনি আমার থেকে কোথাও যাবেন না শুভ ভাইয়া, বলে দিলাম। আপনি আমায় যত বকা দেন আরও যত কিছু বলেন, আমি এখানেই থাকবো। আর আমি বাপের বাড়ি গিয়ে ওই কপাল পড়া জীবন নিয়ে আর যাব না। আমি এখানেই থাকবো। যদি কাজের মেয়ে হয়ে থাকতে হয় এখানেই থাকবো। এরই মধ্যে তরি নড়াচড়া করে উঠলো। আমি ডায়েরিটা বন্ধ করে আমার ডয়ারে রেখে দিলাম। পাশে এসে তরির পাশে শুয়ে পড়লাম। মনে মনে চিন্তা করছি, তরি তো ঠিকই বলেছে, একটা কালো মেয়ের কি থাকতে পারে না এমন স্বপ্ন? তার স্বামীর সাথে ঘুরবে, খাবে, দুষ্টুমি করবে, স্বামীর ভালোবাসা পেতে ইচ্ছে হয় না তার, কারণ সেও তো একজন মানুষ। আর আমি এতদিন তরিকে এত কষ্ট দিয়েছি, নিজের উপর ঘৃণা হচ্ছে। আগামীকাল থেকে তরির সব স্বপ্ন পূরণ করব আমি নিজে। লাগবে না আমার সুন্দরী বউ, এই কালো বউকে আমি ভালোবেসে আমার জীবনে রাখবো ইনশাল্লাহ। বেশ ভালো থাকবো তার সাথে। তাই এখন থেকে আমার সবটুকু ভালোবাসা তরিকেই দেব। সাদিয়ার সাথে বাজি ধরে জিততে পারলাম না, তরিকে খুশি করতে পারলেই আমি জিতে যাব। এখন থেকে একজন স্বামী হিসেবে দেখাবো, আগামীকাল থেকে দেখিয়ে দেব ইনশাল্লাহ। তরির মাথায় হাত বলে দিচ্ছি আর কবলে একটা চুমু দিতেই ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি তরি আমার পাশে নেই। কিছুটা অবাক হলাম, আজ ভোরে তরি আমায় নামাজে ডাক দিল না। এমনিতে তো প্রতিদিন ভোরবেলা আমায় ডাক দেয় নামাজের জন্য। অনেকক্ষণ বিছনার উপরে বসে রইলাম, কিন্তু তরি কোনো খোঁজ খবর নেই। আর এমন দিনে এতক্ষণে কয়েকবার রুমে এসে আমাকে খোঁজ নেয়, আমি জেগে আছি কিনা দেখি না। আমি ফ্রেশ হয়ে রান্নাঘরে গিয়ে দেখি তরি নেই, কোথাও তরিকে পেলাম না। আম্মুকে ডাকলাম, তরি কোথায় আম্মু? তরি,
চলে গিয়েছে। চলে গিয়েছে মানে? চলে গিয়েছে মানে এই বাড়ি ছেড়ে চলে গিয়েছে। মানে কি? তোমরা আটকালে না কেন? যেতে দিলে কেন? কেন? এবার তো তুই খুব খুশি হয়েছিস তাই না? মানে? সব সময় শুধু বউটার সাথে ঝগড়া করতি, কিভাবে বাড়ি থেকে তাড়ানো যায় বুদ্ধি করতি। এখন তো ভালো হয়েছে, চলে গিয়েছে। তোমরা আমায় ভুল বুঝতেছো। এমন কিছু গতকালে হয়নি যে তাকে চলে যেতে হবে। মায়া আমার কাছে সব বলেছে। গতকাল তোদের রুমে দেখেছে তোরি কান্না করছে। তুই কিছু না বললে তোরি কান্না করতো নাকি? সত্যি আম্মু, আমি তোরিকে কিছুই বলিনি। এখনই ফোন করে চলে আসতে হলো তাকে। মেয়েটা যখন বাড়ি থেকে বের হয়ে যায় আমায় জড়িয়ে ধরে কত কান্না করেছে তুই জানিস? আমি পারবো না ফোন করতে। আবার তোরি আসলে তুই আবার ওকে কাঁদাবি, আমি জানি। আচ্ছা, তোমাদের ফোন করতে হবে না, আমি ফোন করতেছি। রুমে গিয়ে টেবিলের উপর থেকে মোবাইলটা নিয়ে দেখি মোবাইলের নিচে একটা পৃষ্ঠা। দেখে বুঝতে পারলাম ওটা তোরই লেখা দিয়ে গিয়েছে। শুভ্র ভাইয়া, আমি আপনার জীবন থেকে চলে যাচ্ছি, আর কোনোদিনও ফিরে আসবো না। আমায় আপনি মাফ করে দিন। আমি নিজের স্বার্থের জন্য আপনার উপর অনেক ছোটোখাটো অন্যায় করে ফেলেছি। এর জন্য আপনি আমায় মাফ করে দিন। আমি আসলে একটা স্বার্থপর, নিজেরটা সবসময় চিন্তা করেছি, আপনার ভালোর একবারও ভাবিনি। নিজের উপর অনেক ঘৃণা হয়, খুব ঘৃণা হয়। আর হ্যাঁ, আপনার পায়ে ধরছি, আমায় আপনি কখনো ফিরে নেওয়ার চেষ্টা করবেন না। আমি আর কখনো ফিরবো না। আমি আপনাকে অনেক অনেক ভালোবাসি, নিজের চাইতেও বেশি ভালোবাসি। ভালো থাকবেন, আর হয়তো কোনোদিন দেখা হবে না। আর গতকাল কানা গোলাপ ফুলটা আমি নিয়ে যাচ্ছি, খুব যত্ন করে রাখবো এই ফুলটা। ভালো থাকবেন। ইতি, একজন অভাগী মেয়ে, তরি। লেখাগুলো পড়ে মাথায় হাত দিয়ে খাটের উপর বসে বললাম, কি হলো এটা আমার সাথে? এখন আমার কি করা উচিত? তোরকে কি ফিরিয়ে আনতে যাব? সে তো আমাকে ফিরিয়ে আনতে মানা করেছে, এটা মেনে নিতে তাকে ভুলে যাব? কিছুই বুঝতে পারছি না। বারবার মনে হচ্ছে এই তোরই বুঝি ফিরে এসেছে, কিন্তু দরজার দিকে তাকিয়ে দেখি ততবারই ফিরে আসে নাই। মনের মধ্যে বড় একটা আঘাত পায়। অনেকক্ষণ বসে থেকে চিন্তা করলাম। আম্মুর কাছে গিয়ে বলি এখন কি করা উচিত। আম্মু রুমে গিয়ে দেখি আব্বু বসে আছে, তোর বিষয় নিয়ে কথা বলছে। আমি গিয়ে বললাম, তাকে নিয়ে তো আলোচনা করার কি আছে? তুমি গিয়ে কড়া ধমক দিয়ে বাসায় নিয়ে এসো। তার সাহস কি করে হয় একা বাড়ির বাইরে যাওয়ার? আমি যাবো কেন আনতে? তুমি তোরিকে কষ্ট দিয়েছো, এখন তুমি গিয়ে নিয়ে আসবে। তোমরা আমায় ভুল বুঝতেছো আম্মু, আমি তোরিকে বাড়ি ছেড়ে যেতে বলি নাই। তুই যদি কিছু না বলে থাকিস তাহলে গতকাল রাতে তোরি কেন কান্না করলো? ও বাড়ি ছেড়ে বা কেন গেল? গতকাল রাতে তোরি আর সাদিয়ার বিষয় নিয়ে কথা বলছিল, আর এটাই বলেছি, তোরিকে বিয়ে করার কারণে আমি সাদিয়ার কাছে হেরে গিয়েছি। তারপর নিজের স্বার্থের কথা ভেবে সে কান্না করে শুরু করে দিয়েছিল তোরি, আমি নিয়ে আসবো। হ্যাঁ, তুই নিয়ে আসবি, অবাক হওয়ার কি আছে? আমি এখন কীভাবে তাদের বাড়ি যাব? তারা কি আমায় দাওয়াত দিয়েছে নাকি? হায় রে গাধা, রে গাধা! বউ চলে গিয়েছে বাপের বাড়ি আর এই ছেলে আছে দাওয়াতের আশায়। যা গিয়ে নিয়ে আয় বউকে। তার মানে কিছু মনে করবে না তো? যাওয়ার সময় শ্বশুরবাড়ির জন্য বাজার করে নিয়ে যাস, তাহলে কেউ দেখলে মনে করবে দাওয়াত করছে বলেই গিয়েছিস। আচ্ছা, তাই করছি। আমাকে নাস্তা দাও, নাস্তা খেয়ে যাচ্ছি। তারপর গোসল করে নাস্তা করে তরির বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। প্রথমবার বাজারে গিয়ে কিছু মুরগির মাংস, মাছ, দই, মিষ্টি নিলাম তরিদের বাসাদের যাওয়ার জন্য। তারপর তরিদের বাসার উদ্দেশ্যে রওনা হলাম। ঘন্টাখানিক পর তরিদের বাসায় এসে পৌঁছে গেলাম। সব বাজার নিয়ে গেটের সামনে দাঁড়িয়ে আছি। তারপর গেটে গিয়ে একটু শব্দ করলাম। কিছুক্ষণ পর তরি এসে গেট খুলে দিল। আমায় দেখে তরি কিছুটা অবাক হয়ে তাকিয়ে রইল। আমি মুচকি হাসি দিয়ে বললাম, তরি যেন আমার হাসির কোনো দামই দিল না। আপনি আসছেন কেন এখানে? আমি আসছি মানে? আমি আসবো না? না, আপনি আসবেন না। আমার ইচ্ছা হয়েছে তাই আমি এসেছি এবং আসবো। না, এখান থেকে আপনি চলে যান। বলছি না, চলে যান। চলে যাবো মানে? এটা আমার শ্বশুর বাড়ি। না, এটা আপনার শ্বশুর বাড়ি না। আপনাকে আমি স্বামী হিসেবে মানিও না। আপনাকে আমি স্বামীর অধিকার দিতে পারবোও না। মনে মনে বুঝতে পারছি তোর এমন ব্যবহার কেন, যেন তাকে আমি রেখে চলে যাই, আরও একটা সুন্দরী মেয়েকে বিয়ে করি। কিন্তু আমায় তো এত সুন্দরী মেয়ে বিয়ে করার আর কোনো ইচ্ছেই নেই। আমি যে তাকে ভালোবেসে ফেলেছি। আমার কথা আমাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে বুঝি? মানে? এতদিন আমি বলতাম বউয়ের অধিকার দেব না, আজ আপনি বললেন
যে স্বামীর অধিকার দেবেন না? আপনি যেটা ভাবেন আমার সমস্যা নেই। এখানে এসে আপনার চুলগুলোর কি অবস্থা হয়ে গেছে, আহারে! আমি এখনই দোকানে গিয়ে নারকেলের তেল এনে দিচ্ছি, চুলগুলো লাগিয়ে নেবেন কেমন? ওই ঢং করেন বুঝি? আজ সকালে এখানে আসতে পারলাম না, আর চুলগুলো খারাপ হয়ে গিয়েছে। ও, আপনি আজ সকালে এসেছেন নাকি? আমার তো মনে হচ্ছে কতদিন ধরে আপনাকে দেখি না। ন্যাক্কা! একা ভিতরে যাই? বললাম না আপনাকে, আপনি ভেতরে যেতে পারবেন না। যাব মানে 100 বার যাব, এটা আমার শ্বশুর বাড়ি। কচুর বাড়ি? কিসের আপনার শ্বশুর বাড়ি এটা? হুম হুম। এটা আমার শ্বশুর বাড়ি, আমি এই বাড়ির ছোট জামাই। হ্যাঁ, না, হ্যাঁ। এখন সামনের থেকে সরুন তো। বাড়িতে ছোট জামাই বাড়িতে ঢুকতে দেন। তোরই অবাক হয়ে তাকিয়ে রইল। আমি সাইডে একটা মুচকি হাসিতে বাড়ির ভিতরে চলে গেলাম। গিয়ে বাজারগুলো শ্বশুরি আম্মুর হাতে দিয়ে দিলাম। তোরা শালিকা এসে আমায় ঘরের মধ্যে বসতে দিল। আমি বসে আছি, কিন্তু তোরই কোনো খবর নেই। তোরা নাস্তা এনে আমার সামনে রাখে। আচ্ছা তোরা, তোমাদের বাসায় একটা পেতনি ছিল, কোথায় সে এই পেতনিটা? তোরই দরজার আড়াল থেকে রুমের মধ্যে ঢুকলো। আমায় কিন্তু পেতনি বলবেন না, বলে দিলাম শুভ ভাইয়া। দেখছো তোরা, পেতনির নাম নিতে নিতে পেতনি এসে হাজির। তোরই রাগে মুখ ফুলিয়ে রাখলো। তোরা হাসছে আমার কথা শুনে। আপনাদের মধ্যে এমন কি হয়েছে দুলা ভাই যে বুবু ভোরবেলা চলে এসেছে? আরে আর বলো না গো শালিকা, আমাদের বাড়িতে একটা পেতনি ছিল, হয়তো আমাদের বাড়ির থেকে শান্তি পাই না, তাই তোমাদের বাড়িতে এসে উঠেছে। আচ্ছা, সেই পেতনি তোমাদের বাড়িতে কোন গাছে মাথায় উঠেছে গো? তাল গাছের? তোরা চুপ থাকবি তুই? ওই, আপনার সাহস তো কম না, আমার বউকে আপনি ধমক দেন। কে আপনার বউ? হুম হুম। এই তো যে আমায় নাস্তা এনে দিয়েছে। থাকেন আপনার বউ নিয়ে, আমি যাচ্ছি। বলে তোরই আমার রুম থেকে বের হয়ে গেল। আমি শ্বশুর আম্মুকে ডাকলাম। আম্মা, তোরিকে একটু শরবত দিতে বলুন তো, শীতে গরমে একটু গরম লাগতেছে আর কি। আমি তরিকে রাগানোর জন্য শরবত করতে বলেছি। শাশুড়ি আম্মু কিছুটা বুঝতে পারছে। সে তরিকে আমার সে তরিকে আমার জন্য শরবত করে নিয়ে যেতে বলল। আপনি তো ভারী খাদক, শ্বশুর বাড়ি এসে কেউ শরবত চেয়ে খায়? হ্যাঁ, আমি খাবো। আমি পারবো না শরবত করতে। তাহলে কি আমাকে ডাক দিব? বাসায় লেবু নেই, আমি লেবুর শরবত খাবো। বাসায় চিনিও নাই। না থাক, আমি চিনি ছাড়াই শরবত খাবো। আমাদের টিউবওয়েলে পানি ভালো না, হাতে পায়ে চুলকানি হয়। হোক সেটা, তাও খাবো। ছুচ্চা! ছুচরাবো ছুচরি। আমার বইয়েই গিয়েছে আপনার বউ হতে। এটা বলে শরবত করতে চলে গেল। তোরা নাস্তা সাজিয়ে রুমের ভিতরে চলে গেল। কিছুক্ষণ পর তোরই শরবত নিয়ে এসে আমার টেবিলের উপরে রাখলো। ওখানে রাখলেন কেন? হাতে দিন। কেন? আপনি কি নিয়ে নিতে পারেন না? আমি নিতে পারি না, আপনি দিন। তোরই শরবতের গ্লাসটা আমার হাতে দিতে গেলেই আমি হাতটা চেপে ধরলাম। তোরই হাত মোচড়াতে শুরু করলো ছাড়ানোর জন্য। আমার হাত ছাড়ুন বলছি, না, ছাড়বো না। না হলে কিন্তু কামড় দিব। দেন তাহলে কামড়। তোরই তখনও কামড় দিতে যাবে আমার হাতে। আমি সরাসরি তার হাতটা টেনে ধরে বুকের কাছে এনে আমি জড়িয়ে ধরি। তোরই তো খামচি দিতে লাগলো নিজেকে ছাড়াতে। নিজের বউকে নিজেই জড়িয়ে ধরেছি, তাতে বউ এত পাগলামি করছো কেন? আমি আপনার বউ না। তাই নাকি? আচ্ছা দেখি কে আমার বউ না। এই বলে জোর করে শক্ত করে জড়িয়ে ধরলাম। কেবলমাত্র ঠোঁটের সাথে ঠোঁট মেলাতে দেবো এমন সময় তোরা এসে দরজার সামনে এসে হাজির। এখানে কি হচ্ছে গো দুলা ভাই? আমি তরিকে ছেড়ে দিলাম। তরি দূরে সরে গিয়ে শাড়ি আর মাথার চুলগুলো ঠিক করতে লাগলো। তুমি শালিকা আর আসার সময় পেলে না? তরি মেয়েটার মাথায় পেতনি ভর করেছে। পেতনি ছাড়াবো ভাবছি, আর তুমি চলে এলে। ভালো করছি। তরি আর তোরা দুজনে রুম থেকে চলে গেল। আমি নাস্তা করে বিশ্রাম নিতে লাগলাম। দুপুরে শাশুড়ি আম্মু রান্না করলো পোলাও এবং মাংস। সেগুলো খাওয়া দাওয়া শেষ করে শুয়ে আছি। তোরা এসে বারবার আমায় খবর নিচ্ছে, তরির খোঁজ নেই। চোখ যখন বন্ধ করে ঘুম এসে হঠাৎ মনে হলো কেউ যেন আমার হাত ধরে টানছে। আমি তোরাকে মনে করে ঘুমের করে তাকিয়ে দেখে তরি আমার হাত ধরে টানছে। কিছু বলবেন? গতকাল রাতে আমার ব্যাগ থেকে একটা ডায়েরি হারিয়ে গিয়েছে। আপনি কি জানেন সেটা কোথায় আছে? আচ্ছা, পরে মনে করে বলবো। না, এখন বলুন প্লিজ। তাহলে আসুন আমার কাছে,
কেন যাব আপনার কাছে? কাছে আসুন, তারপর বলতেছি। আপনার কাছে আমি যেতে পারবো না, বললাম তো। আসুন বলছি, আমার মাথাটা একটু ব্যথা করতেছে। একটু তেল তেল লাগিয়ে দিবেন কপালটা আর মাথায়। কেন? আপনার বউ আছে তো, তোরা, তাকে ডাক দিয়ে বলুন তেল মালিশ করে দিতে। মেজাজ গরম করবেন না বলে দিলাম। ভালো কথায় কথা তর্ক সাথে শিখিয়ে দিয়েছে, হ্যাঁ? বেয়াদব মেয়ে কোথাকার। আচ্ছা, তেল গরম করে নিয়ে আসছি। তোর এই সরষার তেল দিয়ে খাটে এসে আমার মাথায় পাশে বসে কপালে তেল লাগিয়ে দিতে লাগলো। আচ্ছা তরি ম্যাডাম, আপনি ওইভাবে সকালবেলা আমাকে না বলে চলে আসলেন কেন? থাক না সেই সব কথা। কেন থাকবে না? সকালবেলা ওইভাবে চলে আসলে এটা কি ঠিক হয়েছে? হয়তো ঠিক হয় নাই, কিন্তু আসতে বাধ্য হয়েছি আপনার ভালোর জন্য। আমার জন্য মানে? আমার জন্য আপনি কারোর কাছে হেরে যাবেন, এটা আমার কাছে যে খুব খারাপ লাগে। এখন আমি চলে এসেছি, আপনি সুন্দরী দেখে একটা মেয়ে বিয়ে করে দেখিয়ে দিবেন আপনিও কম নন তার থেকে। আমি কি একবারও বলেছি নাকি আমি এখন সুন্দরী মেয়েকে বিয়ে করতে চাই? আপনি বলেন নাই, কিন্তু আপনার মনে কি আছে আমি সেটা খুব বুঝতে পারি। আপনি একটু বেশি বুঝতে শুরু করেছেন। এত বোঝা কিন্তু ভালো না, বলে দিলাম। ও তাই? জি তাই। এখন যখন বুঝেছেন তাহলে বলুন তো আমার মন এখন কি চাচ্ছে? আপনার মন বলেছে আজ খাওয়া দাওয়া একটু বেশি হয়ে গিয়েছে। একদম ভুল উত্তর। আমার মন এখন আরো কিছু খেতে চাচ্ছে। মানে? তোরই মানে বলার সাথে সাথে আমি এক ঝপটায় তাকে আমি আমার কাছে জড়িয়ে নিয়ে খাটের উপর শুয়ে দিলাম। সে তো আমাকে ঠেলে সরিয়ে দেওয়াতে শুরু করলো। সে যত দূরে সরানোর চেষ্টা করলো আমি ততই তার কাছে গেলাম। তার বুকের উপর আমি শুয়ে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। কি করছেন এগুলো? এখন তো আরো কিছু করব। মানে? আমি কিস করার জন্য মুখ এগিয়ে দিতে লাগলাম। তোরই বুঝতে পারে যে আমি তাকে চুমু দিব। আমার মাথা চুলগুলো ধরে টেনে সরাতে চেষ্টা করলো। আমার খুব ব্যথা লাগতে লাগলো। তারপরেও আমি তার কানের কাছে হাত দিয়ে চেপে ধরে তার ঠোঁটের সঙ্গে ঠোঁট মিলিয়ে দিলাম। প্রথমে 1 থেকে 2 মিনিট আমাকে তড়ি সরিয়ে দিতে চেষ্টা করলেও পরে আর খেয়াল করলাম তার হাত থেকে আমার চুলগুলো ছেড়ে দিয়ে আমার গলা জড়িয়ে ধরে সে চুমু উপভোগ করতেছে। আমিও সাথে চুমু দিয়েই যাচ্ছি। প্রায় 4-5 মিনিট পর শুনতে পেলাম কেউ একজন বলছে, আর কতক্ষণ লাগবে, হবে নাকি শেষ? আমি তরির ঠোঁট থেকে সরিয়ে দিয়ে তরির মুখের দিকে তাকালাম। তাহলে কি হলো তরি এই কথা? কিন্তু না, তরি আমার দিকে হা করে তাকিয়ে এবং হাঁপাচ্ছে একটু একটু। তাহলে হয়তো ভুল শুনেছি। এইভাবে আবারও ঠোঁট মুছে যাব। ঠিক এবারে তরি আমাকে আমার পেটের মধ্যে দিল একটা চিমটি। উফ! চিমটি কাটলেন কেন? আপনি দেখেন না, তোরা এসে সব দেখেছে। পিছনের দরজা দিকে তাকিয়ে দেখি তোরা হি হি করে হাসছে। তুমি শালিকা আর আসার টাইম পেলে না? আর কতক্ষণ লাগবে গো দুলা ভাই? একদম চুপ, একদম চুপ। সব কিছু নষ্ট করে দিয়ে এখন বলছে কতক্ষণ আর। তাই কিছু বলবে আমায় নাকি না তোমার বুবুকে? কিছু বলবো না, মাত্র দেখতে এলাম আপনারা কি করেন। তুমি আর আসার টাইম পেলে না দেখতে? আমি গেলে তো আসার টাইম পাবো। মানে তুমি কইছিলে? আমি তো একটু জানি, নতুন বিয়ে হলে স্বামী স্ত্রী একসাথে থাকলে ওখানে তখন মিষ্টি বেচা কেনা হয় আর কি। তাই তো দরজার পাশে লুকিয়েছিলাম, কখন আপনাদের মিষ্টি বিক্রি হবে তাই দেখতে। দেখছেন তনি ম্যাডাম, আপনার বোন কত পেকে গিয়েছে। ঠিক বলেছেন শুভ ভাইয়া, খুব পেকে গিয়েছে তোরা। একটা ছেলে খুঁজে ওকে বিয়ে দিয়ে দেন তো। তাই তো করতে হবে মনে হচ্ছে। বিয়ের কথা শুনে আমার খুব লজ্জা লাগছে কিন্তু বুবু। আপনার বোন দেখি ঢং করতেও পারে তনি ম্যাডাম। পারি তো। আচ্ছা আমি তাহলে এখন আসি, কেমন? আর হ্যাঁ, দরজা আটকিয়ে যাচ্ছে, ওকে? আর কিছু দেখবো না। বলেই তোরা দরজা লাগিয়ে দিয়ে চলে গেল হাসতে হাসতে। তোরকে বুকের সাথে নিয়ে চুলগুলো কানের মধ্যে গুজে দিয়ে বললাম, তাই আবারও একটু মিষ্টি হয়ে যাক। না, একদম না। কেন? আমার তো ইচ্ছে করছে এখন সব রকমের আদর করতে। না, আপনি এটা করবেন না, ও করার চেষ্টাও করবেন না। কেন? আমি বুঝতে পারছি, গতকাল হয়তো ডায়েরিটা আপনি নিজেই নিয়ে নিয়েছেন, সাথে পড়েছেন। এই জন্য ডায়েরির কথাগুলো পড়ে আজ আমার উপর দরদ করছেন, তাই না? আবার ভুল বুঝছে না হয়? আচ্ছা, তাহলে যতদিন না পর্যন্ত আমার কাছে মনে হবে না
আপনি আমায় মন থেকে ভালোবেসে স্ত্রীর অধিকার দিচ্ছেন, ততদিন আপনি আমায় কোনো আদর করবেন না ও আমার থেকে কোনো আদর পাবেনও না। ওকে? যদি জোর করে নিতে চেষ্টা করি? তাহলে আপনি কাপুরুষ হবেন। স্বামী আবার কাপুরুষ হয় নাকি? হ্যাঁ হয়। স্বামীর উচিত কি জানেন? তার বউকে তার ভালোবাসা দিয়ে আদর করা, তাই না? হুম। সেই জন্য আমিও তাই বলছি, যেই দিন আপনার চোখ দেখে ও ব্যবহার মনে হবে আপনি আমার উপর দরদ নয় সত্যি সত্যি ভালোবেসে ফেলেছেন, সেই দিন আমি নিজেই আপনাকে আদর করার অনুমতি দিব ও আদরও করব। তার আগে জোর করে আদর করতে গেলে ভাববো আপনি একটা কাপুরুষ। ও, কিছুটা বুঝতে পারছি। আচ্ছা, তবে আপনি ম্যাডাম খুব তাড়াতাড়ি প্রমাণ পেয়ে যাবেন আমি আপনাকে কতটা ভালোবাসি। হুম, অপেক্ষায় রইলাম। তা এখন কি করব? কিচ্ছু না, আমি রেডি হয়ে নিচ্ছি বাসায় যাওয়ার জন্য। আচ্ছা, তাহলে তাড়াতাড়ি করুন, সন্ধ্যার আগে যেন পৌঁছাতে পারি। আচ্ছা। তোরই মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হলাম। প্রায় ঘন্টা খানেক পর আমাদের বাসায় পৌঁছে গেলাম। তারপর একটা দোকানের সামনে এসে একটা রিক্সাটা দাঁড়ালাম। তরিকে রিক্সা রেখে আমি নিচে গেলাম ওর নাম্বারে টাকা দিতে। হঠাৎ চোখে গেল দোকানের বিপরীত পাশে রাস্তায় সাদিয়া আর তার বান্ধবী দাঁড়িয়ে আছে। তোরের দিকে খারাপভাবে দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি তাড়াতাড়ি করে নম্বর লিখে দিয়ে রিক্সার কাছে আসতে সাদিয়া জোরে জোরে বলতে শুরু করলো, দেখ মিম দেখ, এই যুগে ছেলেদের কি চয়েস, কালো কালো পেতনি নিয়ে ঘুরতে বেড়াই হয়, দেখে তো আমার বমি চলে আসে। সাদিয়ার এমন বাজে কথা শুনে মেজাজটা আমার গরম হয়ে গেল। আমার সামনে তরিকে এমন কথা বলছে, তাহলে সেদিন আমি না থাকায় কতটা বাজে কথা এবং অপমান করেছিল। এবার এমনটা ভেবে আমার রেগে পুরো শরীর পুড়ে যাচ্ছে। আমার যে প্রচুর রাগ উঠে যাচ্ছে। তোরে সেটা বুঝতে পারছে, বারবার আমায় বলছে আমি যেন সাদিয়াকে কোনো কথা উত্তর না দিই এবং তাড়াতাড়ি করে রিস্কে উঠে আসি। কে শোনে কার কথা, উত্তর তো দিতেই হবে। আমি দোকানের মধ্যে বসে থাকা নাইমকে ডাক দিলাম, দোস্ত নাইম, হ্যাঁ দোস্ত বল। পৃথিবীর সব থেকে অসুন্দর মেয়েকে নিয়ে ঘুরতে বেড়া যায়, কিন্তু কাদের নিয়ে ঘুরতে বের হওয়া যায় না বলতো? যাদের ইজ্জত থাকে না, কাদের? চরিত্রহীন নষ্টামি মেয়েকে নিয়ে। কেউ যদি তাদের সাথে দেখে বা বলে নষ্ট মেয়ের স্বামী, ইজ্জত কি থাকবে বল? আরে দোস্ত, চরিত্রহীনদের আবার কোনো ক্লাস থাকে নাকি? তারা হলো থার্ড ক্লাস লোকজন। বাংলায় কিন্তু আরেকটি কথা বলে থাকে, থাক বললাম না, বুঝে নিস। বুঝতে পারছি। সাদিয়া মুখটা কালো করে চলে গেল। কাউকে ছোট করতে গেলে মাঝে মাঝে এমন নিজেকেও যে ছোট হতে হয়, কিছু লোক হয়তো সেটা বোঝে না। আমি রিস্কায় উঠতেই তোরই বলল, আপনি সাদিয়াকে এইভাবে কথা শোনালেন কেন? আমার বউকে অপমান করতে আসলো, উল্টা অপমান হয়ে চলে গেল আর কি। আপনি পারেনও বটে। খুব বুঝতে পারে, দেখবে। কিভাবে? চলো বাসায়, আর রাতে দেখবো। একদম চুপ থাকেন তো। তারপর বাসায় চলে এলাম। এভাবে তোর সাথে খুনসুরি দুষ্টুমি করে আরো 15 দিন চলে গেল। তোরে যেহেতু বলেছে তাকে আগে প্রমাণ দিতে হবে, তারপর তো আমি দরদ না বরং ভালোবাসা তাকে আপন করতে পারতে চাই কিনা। তাই আমি আবারও 15 দিন নিয়ে থেকে দূরে দূরে রইলাম। এমন একটা দিন অপেক্ষা করেছিলাম যে তাকে নিয়ে আমি আমার ভালোবাসার কথা যেন জানাতে পারি। তেমনি একটা দিন পেয়েও গেলাম 15 দিন পর। হঠাৎ গভীর রাতে ঘুমটা ভেঙে গেল। বিছানা থেকে উঠে থেকে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 2টা বেজে গেছে। জানলার উপরে গ্লাসের মধ্য দিয়ে জ্যোৎস্নার আলো আসছে। জানলা খুলতে কিছুটা অবাক হলাম। বাইরের পরিবেশটা দেখে পূর্ণিমার জ্যোৎস্না আলোতে উজ্জ্বল করে আছে চারিদিকটা। খুবই নীরব পরিবেশ। এত পরিমাণে আলো হয়েছে যে প্রায় বলা যায় দিনের বেলা মনে হচ্ছে। আমি ড্রয়ার থেকে কিছুদিন আগে বানিয়ে রাখা রূপার নূপুরটা বের করে পকেটে নিলাম। তরির থেকে এগুলো লুকিয়ে রাখছিলাম সারপ্রাইজ দেবো বলে, তাই চিন্তা করলাম এখন সারপ্রাইজ দেওয়া কি ঠিক সময়। তাই তরির দিকে তাকিয়ে দেখি তরি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে রয়েছে। আমার একটু একটু ঠান্ডা লাগছে, তাই আর বেশি দেরি না করে তরির পিঠে ও পায়ের দিকে ধরে বিছনা থেকে একটানে কোলে তুলে নিলাম। ও মা গো, কত ওজন গো তরি গো, আমি শেষ। তরিকে কোলে তুলতে তরি ঘুমের মধ্যে ছিটকে উঠল। সে একটু ভয় পেয়ে চোখগুলো খুলতে দেখে আমি আস্তে আস্তে তার কানের কাছে বললাম, এই একদম চুপ, কোনো কথা যেন মুখ দিয়ে বের না হয়।
তরি আমার মুখের দিকে হা করে তাকে নিল। আমি ঠিক মতো করে তরিকে কোলে নিয়ে যেতে নেই তরি একটু নড়াচড়া করে উঠল, সাথে আরো শক্ত করে আমাকে জড়িয়ে ধরলো, আর একটু ভয়ও পেল। আমি তরির চোখের দিকে তাকাইতে তরি একটু লজ্জা মুখে লুকানোর দৃষ্টি করলো আমার বুকের মধ্যে। আমি তরির কপালে একটা চুমু দিতেই তারপর তরিকে কোলে নিয়ে চুপি চুপি করে যেন বাসার কেউ বুঝতে না পারে অমনভাবে বাসা থেকে বের হয়ে ছাদের উদ্দেশ্যে রওনা হলাম। তরিকে বাচ্চাদের মতো করে চুপ করে বুকের সাথে মিশিয়ে জড়িয়ে ধরে আছি। আস্তে আস্তে করে সিঁড়ি বয়ে ছাদের দিকে উঠতেছি। আমি তাকে আমার বুকের সাথে জড়িয়ে ধরে মিশিয়ে আছি। এখন কি বলবেন নাকি আমি আপনার উপর দরদ করতেছি? তরি মুচকে হাসি দিয়েছে। এই যে ম্যাডাম, বলুন এই পূর্ণিমার রাতে স্বামীর কোলে বসে তার বুকের সাথে মিশে থাকতে কেমন লাগছে? সত্যি খুব খুব ভালো লাগছে। আমিও স্বপ্ন দেখতাম এমন একটা দিনের, কিন্তু সেটা যে পূরণ হবে আমি কখনো ভাবতে পারি নাই। আমি আজ অনেক অনেক খুশি। এই আসতে বলুন। কেন? এত রাতে আশেপাশে বাসায় যদি কেউ মানুষ থাকে তাহলে আমাদের কথা শুনতে হবে, তাহলে ভূত ভূত বলে চিৎকার দেবে। এই হাসবেন না ভুলেও, কেন? না হলে কেউ আপনার হাসি শুনে পেতনি হাসি মনে করে চিৎকার করবে। আপনি আমায় আবার পেতনি বললেন? আমি কই আপনাকে বললাম, আপনার মতো রাতে এখানে আসলে কেউ এমনই বলবে, তাই আর কি। হয়েছে হয়েছে, আর কথা ঘোরাতে হবে না। মেয়েরা বুঝি এমনই হয়, তাই না? সবসময় শুধু তারা উল্টা পাল্টা ঝগড়া করে, মানে বুঝে কম চিল্লায় বেশি। আর ছেলেরা বুঝি খুব ভালো? হ্যাঁ ভালো তো। এই তো এই মোটা বুকে কষ্ট করে সিঁড়ি বয়ে কোলে করে মাজা ব্যথা করলাম, তাহলে কি আমি ভালো হলাম না? কি বললেন? আমি বুঝি মোটা? আমি কিন্তু একদমও মোটা না। হয়তো এখন মোটা না, কিন্তু মোটা হতে আর কতক্ষণ? আমি মোটা হব না। আপনি বললে তো আর হবে না, মোটা তো আপনাকে হতেই হবে ম্যাডাম। কিভাবে শুনি? আমার আদর পেয়ে পেয়ে। কত বড় শয়তান আপনি! আপনাকে আদর করতেও দিব না, মোটেও হবে না। তাই নাকি তরি ম্যাডাম? জি শুভ ভাইয়া, তাই। তারপর তরিকে চাদর দিয়ে আগলে বুকের মাঝে নিলাম, একটু শক্ত করে জড়িয়ে ধরলাম, কারণ ঠান্ডার দিন থাকায় গরম হওয়ার জন্য। একটু পর পর তরির চোখে কপালে চুমু দিচ্ছে। তার লাজুক মুখটা যেন তার কপালে চোখে মুখে চুমু দিতে আমাকে বারবার বাধা করতেছে। কিন্তু একটা জিনিস খুব মিস করতেছি। কি জিনিস সেটা? বেগুনের চপ। তাহলে আমি বানিয়ে নিয়ে আসি। আপনাদের বাসা যখন থাকি তখন বলেছিলেন। হ্যাঁ করতো তো, আপনি জানলেন কিভাবে? মাঝে মাঝে ওই গোয়াল ঘর আপনি পরিষ্কার করতেন, তাই না? হ্যাঁ করতাম তো, আপনি জানলেন কিভাবে? সেই জন্য তো আপনার মাথায় এত গোবর ভরা। সেই গোয়াল ঘরে গোবর পরিষ্কার করতে করতে গিয়ে আপনার মাথায় গোবর চলে এসেছে। এত রাতে কেউ বেগুনের চপ বানাতে চায় নাকি? হ্যাঁ, আর চাইলেও বা এত রাতে ছাদে কে ভাসবে? বড় ভূত ধরবে নাকি? তরুই মাথায় গোবর ভোলা বলেই তরি গোমরা মুখ করে বসেই রইল। আমি চপ বেগুনি না খেতেও পারলেও অন্য কিছু একটা কিন্তু খেতে পারি। কি সেটা? মিষ্টি। এই ঠান্ডার মধ্যে ফ্রিজের ঠান্ডা মিষ্টি এনে দিব, তারপর আবার বলবেন আমার মাথায় গোবর ভরা, তাই না? বলবা তো, কিন্তু আমি ফ্রিজের মিষ্টি চাই না, আমি তো অন্য কোনো মিষ্টি চাই। অন্য মিষ্টি মানে? আমার বউয়ের কাছ থেকে দামি মিষ্টি। এটা বলে তরির ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিলাম, আর তরিও বাধা দিল না। প্রায় 3-4 মিনিট পর পাপ্পি দিয়ে আবারও বিরতি দিয়ে আবারও 3-4 মিনিট পর পাপ্পি দিতে থাকি। এভাবে আরও বেশ প্রায় 1 ঘন্টা খানিক হয়ে গেল। হয়তোবা তখনও রাত প্রায় 3টা একটু বেশি বাজে। আপনার জন্য একটা গিফট আছে ম্যাডাম। কি গিফট দেখি? আমি পকেট থেকে সেই নতুন নুপুরটা বের করে তরির সামনে ধরে বললাম, এগুলো আপনার পছন্দ হয়েছে তো? আপনি এগুলো আনলেন কখন বাসায়? এনেছি আরও কয়েকদিন আগে, সারপ্রাইজের গিফট হিসেবে। সারপ্রাইজ দিব বলে আর কি। কেমন হয়েছে বললেন না তো? খুব 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 সুন্দর হয়েছে। আগেরগুলো খুলে এগুলো পরে নিন। না পরবো না। কেন? আগেরগুলো আপনি নিজ হাতে পরিয়েছিলেন, তাই এগুলো নিজে হাতে পরিয়ে দেন, তাহলেই পরবো। মেয়ে দেখে খুব পাকা পাকা কথা বলে। আচ্ছা পা দিন। তরি আমার কোলে বসে থাকায় সে একটু সরে গিয়ে ফ্লোরের উপরে বসে
পাগুলো আমার দিকে এগিয়ে দিল। অত দূরে কেন পা? আমার কোলের উপরে পা দিন। আপনার কোলের উপরে পা দিব মানে? স্বামীর কোলের উপরে পা দিয়েছি, কেউ শুনলে কি বলবে? আপনি তো আর অসম্মান করে দিচ্ছেন না, তাহলে সমস্যা কি? আমি পা দিতে বলেছি, দেন, এতে আমার কোনো সমস্যা নেই। তাও কেমন যেন হয়। আর শুনুন, আমার বউয়ের সাথে আমি যেভাবে ইচ্ছা রোমান্স করব, এতে অন্য মানুষের বলার কি আছে, তাই না? হুম। তরির এক পা আমার কোলের উপর দিল আর আমি নুপুর পরিয়ে দিলাম। এখন ওই পা দিন। না, এই পাপ দিব না। কেন? এক পাতে আপনি পরিয়েছেন, এখন আরেক পাতে আমি পরবো, মানে দুইটা নূপুর দুইজনের হাতে পরা হলো, তাই না? আপনাকে যতটা আনরোমান্টিক ভেবেছিলাম আপনি ততটাও আনরোমান্টিক না, কিছুটা হলেও রোমান্টিক আছেন। আমিও অনেক রোমান্টিক আছি, বুঝলেন? শুধু ভয় হয় আপনি যদি রেগে যান, তাই। আমি তো আরও চাই আমার বউটা আরও রোমান্টিক হোক। তাই নাকি? এটা বলে দৌড়ে এসে আমার বুকের সাথে মিশে গিয়ে পাপ্পি দিল আমার ঠোঁটে। এভাবে বেশ কিছুক্ষণ দুষ্টুমি করে তারপর ছাদ থেকে তরিকে আবার রুমে কোলে করে নিয়ে আসলাম। তারপর বেশ কিছুক্ষণ তরিকে আদর করলাম। তারপর দুজনে গোসল করে আজান হওয়ার পর নামাজ পড়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম ভাঙতেই বুকের উপর ভারী কিছু অনুভব করলাম। চোখ খুলে দেখি তরি আমার বুকের উপর শুয়ে আছে, আমার চোখের দিকে তাকিয়ে আছে। এই যে তরি ম্যাডাম, স্বামীকে মারার ইচ্ছা হয়েছে নাকি? সাদিয়াদের বাড়িতে গেলে আমায় আম্মু অনেক রাগ করতে পারে, সেটা আমি দেখে নেব। আপনি চলুন তো। সেটা আমি দেখে নেব, আপনি চলুন তো। এটা বলে তরির হাত ধরে বাড়ি থেকে বের হয়ে গাড়ি নিয়ে সাদিয়ার বাসার উদ্দেশ্যে রওনা করলাম। 10 মিনিটের মধ্যে সাদিয়ার বাসায় পৌঁছে গেলাম। গিয়ে সরাসরি বাসার মধ্যে ঢুকতে দেখি সাদিয়া উঠানের চেয়ার টেনে বসে আছে। আমায় দেখি চমকে উঠলো, ভয়ে মুখের ছাপ বসে গেছে সাদিয়ার। সাথে সাথে উঠে দাঁড়ালো। শুভ, তুমি এখানে? তরি, তোমার কি বলার আছে বলো। মানে কি? আমার বউ তরি তোমার কি করেছিল? কিছু না। ওর গায়ে হাত দিয়েছো কেন তুমি? সাদিয়া চুপ করে আছে। কি হলো বলো? তরির গায়ে হাত দিয়েছিলে তুমি কোন সাহসে? তোমাকে কে বলেছে? সাদিয়া একদম চুপ করে আছে, চারদিকে তাকিয়ে দেখতে লাগলো কেউ আছে কিনা। ওই, তোমার বলতে কি হচ্ছে? তুমি আমার বউয়ের গায়ে হাত দিয়েছো তুমি কোন সাহসে? এত সাহস তুমি কোথায় থেকে পেলে? ওই মেয়ে তোমার আর আমার মধ্যে আসলো কেন? মানে? তোমার বউ হওয়ার কথা ছিল আমার, এই মেয়ে জোর করে তৃতীয় ব্যক্তি হলো কেন? ওই, তুই কি পাগল? তুমি আমায় তুই করে বললে শুভ? তুই এখন আবার তুমি বলার সম্মান রাখিস? তুই নিজেই আমাদের সম্পর্কের মধ্যে ঢুকে তৃতীয় ব্যক্তি হয়ে আছিস, আবার তুই আমার বউকে বলছিস তৃতীয় ব্যক্তি। শুভ, আমি জানি তুমি তোমার বউকে মেনে নাওনি, ওই মেয়েকে তুমি ঘৃণা করো, আর আমায় এখনো ভালোবাসো। এগুলো তোকে কে বলেছে? আমি একা একা বলবো কেন? এলাকার সবাই জানে তুমি এলাকায় সবাই জানে তুমি তোমার বউকে মেনে নাও না, ওকে তুমি ঘৃণা করো। তোরই পাশে দাঁড়িয়ে আমার সব কথা শুনতেছে। তোমার ধারণা একদম ভুল, আমি তোরিকে অনেক অনেক ভালোবাসি। আমি এটা বিশ্বাস করি না, এখন তোরির সামনে বলে এমন বলছো শুভ, আমি জানি। তুমি পাগল হয়ে গিয়েছো। তাহলে প্রমাণ দাও যে তুমি আমায় নয় তোরিকে ভালোবাসো। আমি তোমায় প্রমাণ দিতে যাবো কোন দুঃখে? তুমি বিশ্বাস করো বা না করো তাতে আমার কি? তাতে আমার কিছু যায় আসে না। এর মানে প্রমাণ হলো তুমি এখন আমায় ভালোবাসো। তোর প্রমাণের কিছু কই? তুই আমার বউয়ের গায়ে হাত দিয়েছিস কেন বল আগে। দিয়েছি তো, ভালো করেছি। ও আমাদের মধ্যে তৃতীয় ব্যক্তি হলো কেন? ভালো করেছিস মানে? মানে ওকে তো একটা দিয়েছি মাত্রই, আবার যদি আমাদের মধ্যে আসার চেষ্টা করে তাহলে আবার থাপ্পড় দেব। ও তাই নাকি? কি করবেন আপনি শুনি? একবার মারছি, আবার মারবো। তোর দিকে তাকালাম, ওর মুখে জোর একটা থাপ্পড় দেন তো আপনি। কি? আমি ওই মেয়েকে একটা থাপ্পড় দেব? তোর তো সাহস কম না সাদিয়া, তুই আমার বউয়ের গায়ে হাত তুলতে যাচ্ছিস? সাদিয়া চুপ। এই যে তনি ম্যাডাম, আপনাকে বলতেছি, বললাম না ওর গায়ে জোর একটা থাপ্পড় দেন। তোরই সাদিয়া আমার দিকে হা করে তাকিয়ে আছে। কি হলো, দেন। আমি পারবো না ভাইয়া। পারবেন না মানে? থাপ্পড় দিতে বলেছি, থাপ্পড় দেন। আমি পারবো না। মেজাজ গরম করবেন না, গায়ের জোর দিয়ে থাপ্পড় দিতে বলেছি, দেন এখনই। আমি পারবো না, বাদ দেন এগুলো। আপনাকে যেটা বললাম সেটা করুন। আপনি কি ভয় পাচ্ছেন নাকি থাপ্পড় দিতে? না তো। ভয় পেলে তো আমি আছি, দেরি না করে দিয়ে ফেলুন। শুভ, তুমি আমায় থাপ্পড় দিতে বলছো তোমার বউকে? তুই একদম চুপ, আগে থাপ্পড় খাবি তারপর কথা বলবি।
বাদ দেন এগুলো ভাইয়া, চলুন বাসায় চলুন। আপনাকে না থাপ্পড় দিতে বললাম, তাহলে দিচ্ছেন না কেন? বললাম তো আমি পারবো না। তোরির দিকে গরম চোখ করে ধমকের সুরে বললাম, এই তোকে না থাপ্পড় দিতে বললাম, দে থাপ্পড় দে। বলতে দেরি, তোরই থাপ্পড় দিতে দেরি নেই। আমি নিজেও অবাক হয়ে গেছি থাপ্পড়টা এত জোরে দেখে। সাদিয়ার থাপ্পড় খেয়ে মুখটা ঘুরে অন্যদিকে চলে গেল, চুলগুলো এলোমেলো হয়ে গেল। তোরই এখন নিজের হাত নিজেই ডলাচ্ছে, হয়তো থাপ্পড় দিয়ে ব্যথা পেয়েছে। এত জোর কোথায় পেল তোরই এটাই ভাবতেছে। সাদিয়ার এমন থাপ্পড়ের শব্দ শুনে বাইরে চলে এলো। আমি সবার দিকে তাকিয়ে বললাম। সে আরও সব কিছু শুনে সাদিয়াকে বকা দিতে লাগলো এবং জোরে জোরে থাপ্পড় দিতে লাগলো। তরিকে বললাম আন্টিকে আটকাতে, তরি গিয়ে আন্টিকে আটকালো। সাদিয়া পরে বলল তার ভুল হয়েছে, আর জীবনে কখনো তৃতীয় ব্যক্তি হিসেবে হবে না। এমন কারোর অনেক সম্পর্ক নষ্ট করেছে, সে নিজের মুখে বলল এবং ক্ষমাও চাইল ওর আম্মুর কাছে। তারপর আমি আর তরি আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হলাম। গাড়ির মধ্যে বসে খেয়াল করলাম তোর হাতের তালু লাল হয়ে গিয়েছে। আপনার হাতে তো খুব জোর আছে ম্যাডাম, কি থাপ্পড়টা না দিলেন? আমি কি ইচ্ছে করে জোরে দিয়েছি নাকি? তাহলে আপনি এত জোরে ধমক দিচ্ছেন যে আমি ভয় পেয়ে গিয়েছিলাম, আর তাতেই এত জোর হয়ে গিয়েছে থাপ্পড়ে। তাহলে তো বলুন আমাকে ধন্যবাদ, আমার ধমক দেওয়ার জন্যই কাজটা হয়েছে। আমার যে এখন হাত ব্যথা করছে। আপনি দেখি বলের মুরগির চেয়েও নরম। তোরই মুখ ফুলিয়ে রাখলো। কি হলো বলুন? সে আমার সামনে দাঁড়িয়ে বলল আপনাকে আবার থাপ্পড় দেব? কত বড় সাহস! আর একটা কথা হলো, এলাকার সবাই নাকি জানে আপনাকে আমি ঘৃণা করি। ঠিকই তো বলছে, বিয়ের দিন থেকে যত ঝামেলা করছেন তাতে তো সবাই তাই জানে আপনি আমায় ঘৃণা করেন। ও তাই? তাহলে এর একটা সমাধান করতেই হবে। মানে? এই যে সবাই জানে আমি আপনাকে ঘৃণা করি, এটা তো একটা সমাধান করতে হবে। কিভাবে? সেটা আপনাকে ভাবতে হবে না, যেটা করার সেটা আজই করব। এখন আপনি গাড়ি থেকে নামুন। আমি গাড়ি থেকে নামবো মানে? আরে পেতনি, আমরা বাড়ির সামনে চলে এসেছি, আপনি নামুন তো। আর আপনি এখন এই সকালে কোথায় যাবেন একা? সেটা আপনাকে চিন্তা করতে হবে না, আপনি নামুন। তোরই গাড়ির থেকে নামার পর আমি গাড়ি নিয়ে চলে গেলাম। পিছন ফিরে তাকিয়ে দেখি তোরই মন খারাপ করে বাসার সামনে দাঁড়িয়ে আছে আর আমার দিকে তাকিয়ে আছে। আমি সরাসরি গাড়ি নিয়ে নাইমদের বাসায় চলে গেলাম। গিয়ে ফোন দিয়ে ওকে রাস্তায় এসে গাড়িতে উঠে বসিয়ে বললাম, চল মামার দোকানে যাই। এই যে মামা, আমার সাথে তোরির বিয়ে দিয়েছেন। গিয়ে দেখি মামা বসে আছে, আমি আর নাইম পাশে বসলাম। মাম্মা অনেক বড় ঝামেলাতে পড়েছি। রাখো তোমার ঝামেলা, তুমি বউ নিয়ে কি শুরু করছো আগে বলো। কই কিছু না তো। আমি সব খবর রাখি বুঝলে, সব কথা কিন্তু আমার কানে এসেছে। কি কথা শুনছেন আপনি? তুমি যে বউ নিয়ে ঝামেলা শুরু করেছো, বউ কালো, বিয়ে মানো না, বউয়ের অধিকার দিবে না, এলো কিন্তু সব আমার কানে এসেছে। আরে ফাঁক না, হেসো না বুঝলে, মেয়েটা অনেক ভালো, দেখবে তোমার জীবন অনেক সুখের হবে ওর সাথে। সব জায়গায় তো আর গায়ের রং দিয়ে চলে না। মামা এগুলো তো সব আগের কথা। আগের কথা মানে? এখনকার কথা কি? আমি তো তরিকে আমার বউ হিসেবে মেনে নিয়েছি। তাহলে তো হলোই, আর ঝামেলা থাকলো কিসের? ঝামেলা তো অনেক জায়গায়। কি ঝামেলা খুলে বলো তো। তরিকে বউ করে আনার পর আমি তো অনেক ঝামেলা করেছিলাম। কালো বউ মাইনা, এই বউকে তাড়াতাড়ি বিদায় করব, আমায় জোর করে বিয়ে দেওয়া হয়েছে, এসব নিয়ে অনেক ঝামেলা করেছিলাম। পরে তো এই কথা এলাকায় পুরো ছড়িয়ে দিয়েছে আমি নাকি তরিকে ঘৃণা করি, কিন্তু আমি তো তরিকে অনেক ভালোবাসি। এখন কীভাবে মানুষকে বোঝাবো যে আমি তরিকে ঘৃণা নয়, আমি তাকে অনেক পছন্দ করি। তরিকে কোথাও বের হলে মানুষ দেখে বলে এর স্বামীকে ঘৃণা করে। এগুলো আজে বাজে কথা থেকে তরিকে বাঁচার কি কোনো উপায় আছে মামা বলুন? এখন কি ঝামেলা খুলে বলো তো। এখন বুঝো তুমি, আগে এত ঝামেলা করার কি দরকার ছিল তোমার? তখন কি আর করতাম, নাকি তরিকে পছন্দ করে ফেলবো? কিছু একটা বন্দি দিন না মামা। আচ্ছা ভেবে দেখি। তারপর মামা ও নাই অনেকক্ষণ ধরে আলোচনা করে একটা বুদ্ধি বের করলাম। মামা আমাদের একটা বুদ্ধি দিল কি কি করতে হবে। আমি রাজি হয়ে গেলাম মামার কথা মতো। নাইম বলল এটাই সঠিক বুদ্ধি। মামা আমার পরিবারকে ফোন করে বলুন এখনই মামাদের বাসায় পুরো পরিবার সহ যেতে। এমনভাবে গুছিয়ে বলবো যাতে আমাদের বাসার সবাই মামাদের বাসায় যেতে বাধ্য হয়।
আম্মু আমায় এখনই ফোন করে বলল, তোর মামা এখনই সবাইকে তোর মামার বাড়ি যেতে বলেছে। আমি আম্মুকে বললাম, মামা যখন বলেছে তখন তাড়াতাড়ি চলে যাও, আর বাসার চাবি পাশের বাসায় রেখে যাও। আমার কথা শুনে আম্মু বলল, এখনই নাকি তারা যাবে? আমাদের বাসার সবাই মামাদের বাসার উদ্দেশ্যে রওনা হলো। এদিকে আমি মামা নাইম বাজারের উদ্দেশ্যে রওনা হলাম। মার্কেটে গিয়ে প্রথমে একটা নীল শাড়ি কিনলো মামা, সেটা তরির জন্য। সাথে 50 থেকে 60 জনের কাচ্চা বিরিয়ানি, রান্না, পোলাও সবগুলো নিলাম। বাবুর্চিকে ফোন করে বাসায় আসতে বললাম দুপুরে। আমি আর নাইম চলে গেলাম ফুলের দোকানে। ওখানে গিয়ে তাদের সাথে কথা হলো। একটা রুম সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিতে হবে। তারপর তাদের সাথে কথা পাকা করে তাদের 2টা কর্মচারী নিয়ে ফুলের সাথে কাচ্চা বিরিয়ানি তারপরে সব কিছু নিয়ে আমাদের বাসায় চলে এলাম। এসে দেখি আমাদের বাসার সবাই মামাদের বাসায় চলে গিয়েছে। তখন দুপুর 2টা বাজে। আর নাইম গিয়ে ইলেকট্রিক ডেকোরেটরের কাছে গিয়ে কয়েকজন কর্ম নিয়ে আসলো পুরো বাড়িটা রাজবাতি দিয়ে মোমবাতি দিয়ে সাজাতে। বেলা 3টায় বাবুর্চি রান্না করে সব বুঝিয়ে মামা তাদের জন্য আনার নীল শাড়ি নিয়ে চলে গেলো তাদের বাসায়। এইদিকে বাবুর্চি রান্না শুরু করে দিল কাচ্চা বিরিয়ানি। ফুলের দোকানের লোক রুমে এসে ফুল দিয়ে সাজিয়ে দিল এবং ইলেকট্রিক্সের কর্মচারী পুরো বাড়িতে নীল লাইট এবং লাল লাইট দিয়ে পুরো সাজিয়ে দিল। আমি গিয়ে আশেপাশে বাসার মুরব্বি ও ছোট বড় মানুষদের আমাদের বাসার খাওয়া দাওয়া দিয়ে আসলাম। সন্ধ্যা 7টা বাজে বিরিয়ানি রান্না শেষ, বাড়ি সাজানো শেষ, সাথে পুরো সব কিছু সাজানো শেষ। মামাকে ফোন করে বললাম সব কাজ হয়ে গিয়েছে। মামা বলল 1 ঘন্টার মধ্যে সবাইকে আমি নিয়ে আসতেছি। রাত 8টায় আমার মা বাবা, ভাই বোন, ভাবি, তরি সবাই আমাদের বাসার উদ্দেশ্যে চলে এলো। বাড়ির মেন সুইচ অফ করা আছে, পুরো বাড়ি অন্ধকার। আম্মু বাসার গেটের সামনে এসে আমাকে দাঁড়িয়ে ডাকতে লাগলো। অন্ধকারের মধ্যে আমি তাদের সামনে গিয়ে দাঁড়ালাম। এই শুভ, বাড়ি এত অন্ধকার কেন? লাইট জ্বালাস নাই? একটু সমস্যা হয়েছে, তাই ঠিক করা হচ্ছে। কে ঠিক করছে? নাইম। নাইম আবার বিদ্যুতের কাজ করতে পারে নাকি? আগে ভিতরে চলো, তারপর সব দেখতে পারবে। অন্ধকারের মধ্যে সবাই আস্তে আস্তে করে বাসার মধ্যে ঢুকলো। বাসার মধ্যে গিয়ে বাড়ির সামনাসামনি যেতে সবাইকে দাঁড়াতে বললাম। তারপর নাইমকে ফোন করে বললাম মেন সুইচ অন করে দিতে। সাথে সাথে নাইম মেন সুইচ অন করে দিল। একসাথে পুরো বাড়ি ঝাড়বাতি দিয়ে একদম পুরো আলোকিত হয়ে গেল। চারদিকে শুধু নীল রঙের ছড়াছড়ি মনে হচ্ছে। সবাই তো পুরো চমকে উঠেছে, হা করে আছে। তোরই অবাক হয়ে আমার কাছে এসে বলল, বাড়ি এত সুন্দর করে সাজিয়েছেন কেন শুভ ভাইয়া? আপনার বুঝি আজ বিয়ে? বিয়ে তো করবেন নাকি আমায়? আমায় বয়েই গিয়েছে বুড়োকে বিয়ে করতে। আমি বুঝি বুড়া, তাই না? আজ সাথে দেখবো আমি কেমন বুড়া। ওকে। এ মানে আমি কিন্তু তেমন কিছু বলি নাই, ক্ষমা চাই। ভয় পেলেন? বলবো কেন? তাই ভাইয়া, সাজানো বাড়ির লাইটের রঙের সাথে আমার শাড়ির রং মিলে গিয়েছে তো, দুইটাই নীল। মিলবেই তো, বাড়িটা আমার, বউটা আমার। তাই চমক আরো আছে, বুঝলেন? কি চমক আরো? অপেক্ষা করুন, উত্তর পেয়ে যাবেন। কেমন? হঠাৎ করে বাড়িতে সাজানো দেখে সবাই অবাক হয়ে আছে। আম্মু বারবার জিজ্ঞাসা করছে এমন করে সাজানো করার কি আছে। আমি শুধু বলছি অপেক্ষা করতে, সবই বলবো। ছোট বোন মায়া খুশিতে নাচা শুরু করে দিল। সবাই এক এক করে বাসায় চলে গেলাম। তারপর যাদের দাওয়াত দেওয়া হয়েছিল তারা আস্তে আস্তে সবাই আসা শুরু করলো। রাত 9টা বাজে। আশেপাশে বাসার আত্মীয় স্বজন সবাই বাসার মধ্যে আসতে শুরু করলো। আমাদের পরিবার সবাই মিলে 40 থেকে 55 জন হয়তো বাসার মধ্যে আসছে। আম্মুকে ডেকে রান্নাঘরের দিকে বিরিয়ানি পত্র দেখিয়ে বললাম সবাইকে খেতে দিতে। আম্মু, নীলা ভাবি, মায়া তো সবাই বারবার জিজ্ঞাসা করছে এত আয়োজন করার কারণ কি। আমি শুধু অপেক্ষা করতে বলেছি। রাত 10টা বাজে। খাওয়া দাওয়া সব শেষ। আত্মীয় স্বজন যাওয়ার সময় এসেছে। আম্মু এসে বলল, এই শুভ, এবার তো বল এগুলো করার কারণ কি? আর একটু অপেক্ষা করো। আরে সবাই তো বাসায় চলে যেতে চাচ্ছে। আচ্ছা 1 মিনিট, সব বলতেছি। আমি তোর দিকে 1 পা 2 পা করে এগিয়ে যাচ্ছি। কেমন যেন একটা লজ্জা লাগতেছে, আবার নার্ভাসও লাগতেছে। এত মানুষের সামনে কিভাবে তোরিকে কথাটা বলবো বুঝতে পারছি না। কিন্তু না বলেও কোনো উপায় নেই আমার।
যদি এখন কথাটা বলতে না পারি লজ্জায়, তাহলে হয়তো কিছুই করার নেই। কারণ তরিকে বিয়ে করার পর সবার সামনে যতটা লজ্জা দিয়েছে, এখন যে সবার সামনে তাকে সম্মানে ফিরিয়ে নিতে হবে, তার নিজের লজ্জা কাটিয়ে নিজেকে ছোট করে হলেও তার কথাগুলো সবার সামনে আমাকে বলতেই হবে। তাই আর দেরি না করে তরির হাতটা নিয়ে আমার রুমের মাঝখানে দাঁড় করালাম। সবাই আমাদের দিকে তাকিয়ে আছে এক নজরে। তরি বিষয়টা বুঝতে জন্য আমার চোখের দিকে তাকিয়ে আছে। আমি লজ্জা শরম নিয়ে তরির সামনে হাঁটু করে বসে তার হাতের দিকে একটা বড় লাল গোলাপ এগিয়ে দিয়ে তার চোখের দিকে তাকিয়ে বললাম, কিছুদিন আগে বলতাম তুমি আমার যোগ্য না, কিন্তু আজ মনে হচ্ছে আমি তোমার যোগ্য না। যাই হোক, আমি বেশি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না, তাই আজকে বলছি, আমি তোমায় অনেক অনেক ভালোবাসি। তুমি কি আমায় একটু ভালোবাসা দেবে? বাসার মধ্যে সবাই হা হা করে হেসে উঠল। বাবাকে দেখলাম দূরে দাঁড়িয়ে মুচকে মুচকে হাসি দিচ্ছে, আর আম্মু মামি নীলা ভাবি যেন জোরে জোরে হেসে পাগল হয়ে যাচ্ছে। সবার হাসি দেখে আমারও একটু লজ্জা লজ্জা লাগতেছে, কিন্তু তোরই যে আমার হাত ধরে ফুলটা নেবে কেউ যেন কোনো কিছু বুঝতে পারছে না, উল্টা হা করে আমার দিকে তাকিয়ে আছে। কি হলো তোরি, ফুল নাও, লজ্জায় ফেলে দিলে তো তুমি আমায়। কি শুভ ভাইয়া? নীলা ভাবি পাশ থেকে বলল, আরে আমার দুষ্টু দেবরের বউ, ভালোবাসি বলে তো দেবর ফুলটার হাত থেকে নাও গো তাড়াতাড়ি, না হলে কিন্তু আমি ভালোবাসি বলে নিয়ে যাব বলে দিলাম। আমার কিন্তু খুব হিংসা হচ্ছে তোমাদের উপর। তরি ভাবি তুমি আগেই ফুল নেবে না কিন্তু। আমি এক্ষুনি মোবাইল নিয়ে আসছি, তারপর ভিডিও করব, তারপর ফুল নেবে। মায়া গিয়ে আব্বুর মোবাইলে এনে একটা ভিডিও শুরু করতে লাগলো। আমি মনে মনে বলি, ইজ্জত আজ আমার আজকে শেষ। তরি ভাবি এখন কি বলতে চাও বলো ভাইয়াকে। তোরই তো কিছু বলা দূরের কথা, এমন একটা কাজ করে বসলো, পুরো লজ্জার সাগরে আমাকে ভাসিয়ে দিল সবার সামনে। তোরই আমার হাত থেকে ফুলগুলো নিয়ে সরাসরি সেও হাঁটু করে বসে আমার গলার জড়িয়ে ধরে বলতে শুরু করলো, আমিও আপনাকে অনেক ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি আপনাকে। সবাই তো হেসেই যাচ্ছে, আমি কি করবো কিছু বুঝতে পারছি না, সবার সাথে মিলে কি হেসে যাচ্ছি। এমন সময় মায়া বলল, ভাইয়া তুমি ভাবিকে কোলে নাও। আমি পারবো না। কেন পারবে না? অনেক সুন্দর লাগবে তাহলে। তোরই অনেক মোটা, আমি পারবো না। তোরই আমার কানের কাছে মুখ টেনে বলল, আমি কিন্তু মোটেও মোটা না, আপনার শক্তি কম, তাই পারবেন না বলেন। আমি বললাম, আচ্ছা তাহলে দেখুন। বলে দাঁড়িয়ে থেকে একটানে তরিকে আমার কোলে তুলে নিলাম। মায়া এসে খুশিতে চিৎকার দিতে লাগলো। মায়াকে বললাম, আমার পকেট থেকে চাবিটা নিয়ে আমার রুমের দরজাটা খুলে দে। মায়া চাবি নিয়ে রুমের দরজাটা খুলতেই সবাই আরো অবাক হয়ে গেল। তরিকে তো এখন কোলে নিয়ে আছি, আমার গলা জড়িয়ে ধরে আছে। আমি নীলাভাবের কোনো কথা উত্তর না দিয়ে মুচকে মুচকে হাসি দিচ্ছি। তরি আমার কানের কাছে মুখে নিয়ে দিয়ে বলল, আপনি তো আমায় লজ্জায় ফেলে দিলেন সবার সামনে। তোমার থেকে আমি আরো বেশি লজ্জা পাচ্ছি, বুঝলে? কি দরকার ছিল এগুলো করার? কেন সবাইকে দেখাতে হবে না আমার বউকে আমি ঘৃণা নয়, আর অনেক বেশি ভালোবাসি। তাই বলে কতবার বাসর করবেন? বিয়ের প্রথম দিন বাসর সাজানো হয়েছে, কিন্তু বাসর হয়নি। পরে যেদিন বাসর হলো সেদিন বাসর ঘর সাজানো ছিল না, তাই আজকে বাসর ঘর সাজানো আছে, বাসর হবে তাই। ইস, শখ কত! অনেক সজ্ঞ আমার পেতনি বউ। সব কথা তো আর জোরে জোরে বলা যায় না, শুধু এতটুকুই কানে কানে বলা হয় আর কি। রোমান্টিক বর পেতে হলে শুভ্রকে বিয়ে করতে হবে, বুঝলে ভাবে? সেটা আর সম্ভব নয় গো ভাবে, আমার এখন একটা পেতনি বউ আছে। এই ভাইয়া, আমি বুঝি পেতনি? হ্যাঁ, তুমিও তো পেতনি। আমায় পেতনি বললে কিন্তু কামড় দিব। আচ্ছা এখন না, আগে রুমে যাই, তারপর সবাই রুম থেকে বের হয়ে যাক, তারপরে ইচ্ছে মতো কামড় দিও। শয়তানের দাদা। তারপর তোরকে কোলে নিয়ে রুমে চলে গেলাম, কাঠের মাঝখানে বসে দিলাম। এক এক করে সবাই যে যার রুমে চলে গেল। তখন রাত প্রায় 12টা বেজে গেছে। রুমের মধ্যে চেয়ার নিয়ে বসে আছি আমি। তোরই খাটের মাঝখানে নীল শাড়ি পরে বসে আছে, আর নীলাভাবে তোরই কানে কানে কি যেন বলতেছে, আর সেগুলো তোরই শুনে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। তাদের হাসি দেখে আমিও হাসি দিচ্ছি। প্রায় 10 থেকে 15 মিনিট কি যেন তোরই কানে কানে নীলাভাবে বলে গেল। আমার সামনে এসে দাঁড়ালো। কেন ভাবে, কি শিক্ষা দিলে? আমির ভাবির কথা শুনে হাসতেছি। হায় রে ভাবি, বিড়াল তো অনেক আগেই মারা হয়ে গেছে।
একবার মারছি তাতে কি, আবারও মারবো? সেটা আর হলো না। কিন্তু আগামীকাল শুক্রবার তোরিও আপনাকে ঘুরতে নিয়ে যাবে, সাথে যা যা খেতে চায় সব খেতে পাবেন। নীলা ভাবিও খুশি হয়ে রুম থেকে চলে গেল। আমি দরজা বন্ধ করে খাটের উপরে শুয়ে পড়লাম। প্রায় 10 মিনিট হয়ে গেছে। তোরি ওভাবে খাটের মাঝখানে বসে আছে। এই যে ম্যাডাম, এত লজ্জা পাচ্ছেন কেন? আসুন, বুকে আসুন। আমার বুঝে লজ্জা লাগে না? হুম? সব কিছু হয়ে গেছে, তাও মেয়ের এখন লজ্জা কাটেনি বলে তোরি বুকের মাঝখানে জড়িয়ে নিলাম, সাথে কপালে একটা চুমু দিতে থাকলাম। আমিও একটা দেই। তুমি দিবে? সত্যি নাকি? তাহলে তাড়াতাড়ি দাও। তোরি সরাসরি আমার নাকে একটা কামড় দিয়ে দিল। উফ, ব্যথা পেলাম তো। কি দিলে এটা? কেন কামড়? ও মোর খোদা, তুমি কামড় দিতে চাইছিলে নাকি? হুম। কেন, আপনি কি ভাবছিলেন আমি তো ভাবছি পাপ্পি হয়তো। আমি পাপ্পি দিতে পারি না, লজ্জা করে। এই তাহলে চলুন না, ঘুমিয়ে পড়ি। সারাদিন অনেক কাজ করেছি, এখন খুব ক্লান্ত লাগতেছে, তাই ঘুমাবো। এই না এই না, আগে পাপ্পি দেন বলছি। আমি পারবো না, দেন না ভাইয়া। আমি পারবো না, তুমি দাও। আমিও পারবো না গো ভাইয়া। আচ্ছা আমি দিচ্ছি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? এখন থেকে ভুলেও শুভ্র ভাইয়া বলতে পারবে না, ওকে? সব সময় আমি বলবে। এক বাসর রাতে বলেছিলেন শুভ ভাইয়া বলতে, আর আরেকটা বাসর রাতে বললেন ভাইয়া রেখে স্বামী বলতে। আচ্ছা তাই বলবো এখন থেকে। এখন পাপ্পি দেন। ঘন্টাখানেকের মধ্যে আর ছাড়াছাড়ি নেই। আচ্ছা গো স্বামী, আমি রাজি। তুমি পারলে 2-3 ঘন্টা পাপ্পি খেতে রাজি। এখন তো দাও। আমি তরির মুখ চেপে ধরে ঠোঁট মিলিয়ে দিলাম। এইভাবে সুন্দরভাবে আমার আর তরির সংসার চলতে লাগলো। এখন তরি অনেক সংসারী হয়ে গেছে, কিন্তু আমার আর তরির আগের মতো মজা দুষ্টুমি এগুলো এখনো প্রতিদিনই হয়। একদিন বিকালে আসরের নামাজ শেষ করে বাসায় এসে খাটের উপরে শুয়ে আছি, আর তরি নিচে বসে নামাজ শেষ করে মোনাজাতে করছে। আমার দিকে চোখে কত করে যে তাকালো। আমি চোখের ইশারায় বললাম কি? সে মাথা নেড়ে বলল কিছু না। শুনলাম মোনাজাতে তরি বলেছে, এ আল্লাহ, তুমি আমার স্বামীর সম্পদ অনেক অনেক বৃদ্ধি করে দাও। আমি মনে মনে চিন্তা করতেছি, পাগলি মেয়ে একটা। আমিও জোরে জোরে বললাম, হে আল্লাহ, আমার স্ত্রী আমার সম্পদ। তরি আমার দিকে তাকিয়ে কপাল চোখ দুটোই কুঁচকে তাকালো। যখন আমার কথা মনে বুঝতে পারলো, তখন বলল, ইয়া আল্লাহ, আমার স্বামীর সম্পদ আরো বৃদ্ধি করো না, যা আছে তাই রাখো। এখন যদি আপনারা কিছু বুঝতে না পারেন তাহলে বুঝপাতা, আর না বুঝলে কিন্তু তেজপাতা। তো হ্যালো ভিউয়ার্স, গল্পটা এখানেই সমাপ্ত করা হলো। তো এরপরে আবারও গল্প আসতেছে, রেডি থাকুন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রত্যেক দিন কিন্তু গল্প আসে, খেয়াল রাখবেন। আর হ্যাঁ, এই যে আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।